বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম এক মায়ের ঘটনা নিয়ে। আমি তখন তোমার পন্টায় ছিলাম, অনেক বছর আগের কথা বলছি। ঘটনাটি পন্টায় ছিলাম, পরে তার 10 বছর পর আবার দীঘায় গেছিলাম। সেইখানেও ছিলাম দীঘাতে 2 বছর। আমাদের ট্রান্সফারের চাকরিতে আমাদেরকে এদিক ওদিক যেতে হয়েছিল। সেইখানকারই একটি ঘটনা বলি। ঘটনাটি হচ্ছে, আমি যে বাড়িতে ভাড়া থাকতাম কন্টায়ের, সেইখানেরই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, মানে এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে সরলা। তার স্বামী, তাদের বাড়ি ছিল ওই কাঠের কাছে কি একটা বললো দাঁতন নাকি, সেইখানে তাদের অরিজিনাল বাড়ি ছিল সরলা। তো সরলা, তার স্বামী একটি ওইখানে দোকানে কাজ করত, তোমার কন্টায়ের কাছে সেইখানে একটি দোকানে লোহা রড রেখে তার সেইখানে কাজ করত। তো বাড়িতে বউকে ছিল, তার মা ছিল, বোন ছিল। সে কাজ করতে অনেক দিন এসেছিল। আমার যে বাড়িয়ালি দিদি, তিনিই গল্পটা বলেছিলেন যে তাকে, উনি থাকতেন তারই একটা বাড়িতে। তার দুটো বাড়ি, আমার বাড়ির দিদির দুটি বাড়ি। তো একটি বাড়ি উনি যেটি নতুন করেছেন সেইটিতেই আমি ছিলাম, আর উনি যেটা আগের পুরনো বাড়ি সেইটিতে অনেক ভাড়া দিয়েছেন, সেইটিতেই ওই সরলা ছিল পরে এসে। ওর স্বামী একটা রড সিমেন্টের দোকানে কাজ করত। সেইখানে তার মা, দাঁতনের কাছে কোথায় ওর বাড়ি, আসল বাড়ি, সেখানে ওর মা থাকতো। বুড়ি মা, বাবা নেই, একটি বোন। তারপরে শুনলাম জমি জায়গা বিক্রি করে বোনটি, যা জমি জায়গা ছিল, বোনটির বিয়ে দিয়েছিল। তখন এই ভদ্রলোকের নাম হচ্ছে সুজন। তো সুজনের তার দিনে ওখানে ঘর ভাড়া নিয়ে আর করে দিয়ে দেখলো বোনটার বিয়ে হয়ে যাক, তারপরে আমার স্ত্রীকে নিয়ে আসবো। তখন তার একটি ছোট্ট 2 বছরের বাচ্চা। তো মাকে নিয়ে তো আর ওই একটা রুমে এসে থাকা যায় না, তাহলে মায়ের সঙ্গে থাকতো। মা মাঝে মাঝে, বউ মাঝে মাঝে বেড়াতে আসতো। তো আমরাও দেখেছি যখন ভাড়া ছিলাম, ওনার স্ত্রী আসতো মাকে সাথে নিয়ে নিয়ে, কিন্তু দেশের বাড়িতেই থাকতো। হঠাৎ তার মা মারা গেল। মা মারা যাওয়ার পর তাহলে ওইখানে তো আর রাখা যায় না, জমি জায়গাও সেরকম নাই, অল্প ছিল জমি জায়গা। বাড়িটা ছিল তার কাকা জেঠা সব ওই দাঁতনের কাছেই থাকতো। দিয়ে তাদেরকে নিয়ে এলো, তারা এখানে এসে থাকলো, স্ত্রী বাচ্চাটি। মাটি মারা যেত, বোনটি মাঝে মাঝে আসতো। বোনেরও বাড়ি ওই সাইডেই বিয়ে হয়েছে, বোন মাঝে মাঝে দাদার কাছে আসতো। ছেলেটি যখন এই যে বাড়িয়াল দিদি, তার নাম রোমা, আমরা রোমাদি বলতাম। তো বউটিও সরলা, ও দিদি দিদি বলতো, আমরা সবাই দিদি বলতাম, মাসিমা বলতাম না। মাসিমা বললে অনেকে দেখবেন একটু তার ইয়ে লাগে। আমরা তখন অনেক ছোট, উনি আমাদের থেকে অনেক বড়, তার ছেলেরা চাকরি করছে আর করছে, তবে দিদি বললেই দেখতাম উনি বোধহয় খুশি হতেন বেশি। কেন, 2-1 জন মাসিমা বললেও দেখতাম যে একটু অফেন্ডেড হতেন। তো আমরা দিদিই বলতাম। দিয়ে উনিও বলতেন সরলা। দিয়ে তার ছেলেটি আস্তে আস্তে বড় হলো। দিয়ে বড় হবার পর ছেলেটি যখন 10-11 বছরে, তখন ছেলেকে তো স্কুলে তো ভর্তি করেছে, সরলা নিয়ে আসে নিয়ে যায়। তা করতে করতে রমাদির ওইখানে, যেখানে আমরা ছিলাম কন্টায়ের কাছে, সেইখানে রমাদির ওইখানে প্রধানের ওই পেরিয়ে ওই পাশে একটা পুকুর ছিল, সেখানে পাশে অনেক জায়গাও বিক্রি করছিল উনি। দিয়ে তখন আমার কর্তাও বলেছিলেন যে এখানে নেবো। আমি বাবা, আমাদের বাড়ি কোথায়, বাঁকুড়া,
এইখানে জায়গা নিয়ে, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। কন্টাই, দীঘা এগুলো আমার খুব ভালো, সমুদ্রের ধার। আমার ইচ্ছা ছিল, কিন্তু এইখান থেকে যাতায়াত করা তো বড় কষ্ট। দিয়ে তখন ওনার কাছে, যেহেতু ওনাদের ভালো হবে, দিয়ে উনি রমাদিকে বলেছিলেন আমাকে একটু জায়গা দিবেন। না, বললো ঠিক আছে। ওনাকে 2 কাঠার জায়গা দিয়েছিল, আমরা থাকতেই উনি কিনেছিলেন সরলা। ওর স্বামী ঘরের জমিটুকু একটু ছিল, বিক্রি করে এলো। সরলার কিছু গয়না ছিল, সেইগুলো বিক্রি করলো, বিক্রি করে দিদিকে দিল। দিদি খুব দয়ালু মানুষ ছিলেন রমাদি, তাকে দিয়ে দিল জায়গাটি, কিন্তু বাকি রইল। কিন্তু তিনি রেজিস্ট্রি করে দিলেন, বললো তুমি আস্তে আস্তে শোধ করবে। না, ঠিক আছে। তাকে 2 কাঠার জায়গা দিয়ে দিল। দেওয়ার পর ওর স্বামী কাজ করে, শোধ করছে। ছেলেটি যখন 12 বছরে, 2 বছর মাত্র জায়গাটি কিনা হয়েছে, হঠাৎ ওর স্বামী রড নামাতে যেয়ে, ট্রাকে করে লোড করতো রড, আর হঠাৎ মাথায় পড়ে যায়। পড়ে যেয়ে একবারে মানে এমনভাবে পড়ে গেল, কিভাবে যে অসাবধানে এতদিন কাজ করছিল, মাথায় পড়ে যেতে। তখন আমি ছিলাম নাই, তখন আমি বাঁকুড়ায় চলে এসেছিলাম। মানে ওইখানে ছিলাম ভাড়া, কিন্তু বাঁকুড়ায় এসেছিল। তারপরে তখন ওনার মাথায় পড়ে যেতে স্বামী মারা গেল। তখন 12 বছরের ছেলে। সরলা কি করবে খুঁজে পাচ্ছে না, কিন্তু বাড়িয়াল দিদি ভীষণ দয়ালু। তার ওই 12 বছর বলছে তুমি এইখানে থাকো, ভাড়াটা দিত। সেইভাবেই ও কোনো রকম করে, তবে সরলা সেলাই করতো, অনেক কষ্ট করতো। সেলাই করা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে টিউশনি করানো, সবাইকে বললো বাচ্চাগুলো দিবেন, আমি পড়াবো। ছেলেটিকে ওইখানে ভর্তি করেছিল, কষ্ট মষ্ট করে করতো। তা করতে করতে রমাদির ছেলেগুলি বাইরে থাকতো, 2টি ছেলে। রমাদির হঠাৎ পড়ে গেল। রমাদি, আমরা তখন ছিলাম, তখন রমাদি সিঁড়ি থেকে নামতে নামতে পা পিছলে পড়ে গেল, পাটি গেল এহে। তখন সরলা বলল এসে, দিদি আমাকে রাখবেন? না, বললো হ্যাঁ। তুমি কি করবে বলো কাজ? আমার রাখতে, না আমি রান্না বান্না সমস্ত, উনিই রান্না করতেন রমাদি, আমি সমস্ত করে দেবো, রান্না বান্না, কাজের লোকও রাখতে হবে না, আমি সব করে দেবো। তো বললো ঠিক আছে। বলছে আমাকে টাকা দিতে হবে না, তার বিনিময়ে আমাদের মা ছেলেকে যদি খেতে দেন আমাদের তাতেই যথেষ্ট। বললো না, তাই কি হয়, তুমি সমস্ত কাজ করো, তোমাকে আমি টাকা দেবো। আর এত কাজ করার পর তুমি আবার সেলাই করবে, আবার তুমি টিউশনি পড়াবে, ঠিক আছে আমার রান্নাটা করে তোমরা মা বেটা আমার কাছেই খাবে। ওনার 2 ছেলে ইঞ্জিনিয়ার রমাদি, তারপরে বিরাট জায়গা দিয়ে। তখন বলল ঠিক আছে। সকালবেলায় উঠে আগেই উনি চা করে দিয়া, আমরা তো দেখতাম রমাদিকে চা করে দিয়া, দাদাকে করে দিয়া, বাড়িওয়ালা দাদাকে করা। অত বড় বাড়ি তার, 2তলা বাড়ি। ও তো আগের বাড়িতে থাকতো, মানে ওই বাড়িটার আগের বাড়ি একটা 2তলা আছে, সেইটাতে থাকতো। আমি থাকতাম রমাদির ইয়েতে। সে এসে সমস্ত করে দিত, কাজ করে রাতে খাবারটি পর্যন্ত রমাদির বিছানায় এগিয়ে দিত। তারপরে আস্তে আস্তে করে যেখানে রড সিমেন্ট কাজ করতো তারা কিছু টাকা দিয়েছিল পড়ে যাওয়ার জন্যে, ভালোই দিয়েছিল, 1,00,000 টাকা দিয়েছিল। সেইটা দাদা রমাদির বর বললেন তুমি এটা খরচা করো না, তুমি ঘরটা করে নাও। সেই টাকাটা দিয়ে রমাদির স্বামী সেইখানে 2 লাখ টাকা দিয়ে কোনো রকম ভিত মিট আরো সবাইকার কাছে চাইলেন, চেয়ে ওই যে রড সিমেন্ট আওলার কাছেই বললে তোমরা আর একটু সাহায্য করো, ওর যেমন 2টা রুম হয়ে যায়। সেইখান থেকেই কোনো রকম করে ইটটিকে দাঁড় করিয়ে অ্যাসবেস্টার দিয়ে দিলেন, ওই রমাদির স্বামীই করে দিলেন। অ্যাসবেস্টার দিয়ে 2টি রুম বানিয়ে তাকে বললো সরলা তুমি এবারে তোমার ঘরেই যাও। কেননা ভাড়াও নিতে তার কাছ থেকে দাদা পারতেন না, তোমার নিজের বাড়িতে এবারে উঠো, তোমার স্বামীর শখ ছিল। তখন সরলা কাঁদতে লাগলো, স্বামীর ছবিটি হাতে করে নিয়ে যে বলছে দাদা
ও তো জীবন্ত তো ঢুকতে পারলো না, তার ফটোটাই ঢুকুক। তাকে করে গৃহপ্রবেশ করে স্বামীকে রেখে গৃহপ্রবেশ করে সে দুটি রুমে ঢুকলো, ছেলেকে নিয়ে থাকলো। ছেলে বড় হলো, ছেলে পড়াশোনা করছে। ও কিন্তু রমাদির ঘরে, রমাদি সুস্থ হয়ে গেল, আর ছাড়ায়নি। রমাদি বললো তুমি আমার কাছেই কাজ করো। সমস্ত কাজ করতে লাগলো আর করলো। ছেলে আস্তে আস্তে বড় হলো। ছেলে বড় হওয়ার পর তখন যখন ছেলেটি, আমরা ছিলাম 7-8 বছর। ছেলেটি তখন বললাম না 11-12 বছরের ছেলে, তখন আমরা ছিলাম 8 বছর, তাহলে ছেলেটি তখন 20 বছরের। ছেলে বড় হয়েছে, তারপরে আমরা চলে এলাম। কিন্তু আমাদেরকে অফিসের ইয়েতে আমরা যেতাম, ওইখানে আমাদের সব বন্ধু বান্ধব এতদিন থাকার পর তারা তো হয়ে যায়। আমার স্বামী বেড়াতে ভালোবাসতো, আমরা বেড়াতে যেতাম। তারপরে কিছুটা দূরেই সেই ছেলেটি এবারে 22-23 বছর হলো, এটা ওটা টিউশনি পড়ায়, কখনো এটা করে, তবে ওর মা রডের দোকানে ঢুকতে দেয়নি, যে ওর বাবা যেহেতু এরকম করে মারা গেল আর ঢুকতে দেবো না। দিয়ে থাকে, দিয়ে ওদের ওইখানেই কাঁথিতে একটি জায়গাতে ছেলেটি, তার মা বাবা এলো, তার একটি মাত্র মেয়ে, মা বাবা। সে এসে বলল ছেলেটি দেখতে খুব সুন্দর, ওর বাবা ছিল খুব সুন্দর দেখতে, ছেলেটি বাবার মতো দেখতে হয়েছে দেখে তাদের একটি মাত্র মেয়ে বিয়ে দিবে। দিয়ে তার মায়ের কাছে নিয়ে এলো যে দেখুন যদি বিয়ে দিবেন, আমার একটাই মেয়ে, আমি কোথাও দূরে যেতে দিতে চাই না। তখন ও বলল যে তাইলে যদি করে তাহলে আমার ওষুধের দোকান আছে, সেই ওষুধের দোকান তো জামাই পাবে, আমার ছেলে নেই। তখন ওর মা দেখলো সত্যি তো, আমার ছেলে কি করবে, এখনকার পড়াশোনা করেছে কিন্তু সেরকম তো কিছু নাই, তাইলে ঠিক আছে ওইখানেই ও থাকুক। তাহলে আমি রাজি হয়ে যাই। কিন্তু রমাদি উনি চিনতেন। রমাদি তখন সরলাকে বলল সরলা দিও না, দরকার নেই, তোমার ছেলে রাস্তায় কলা বিকে খাবে। বলল একটা ভালো পেয়েছি, আমার ছেলের একটা স্থান হবে, এইখানে তো আমার দিদি কেউ নেই, তাইলে কি না তার একটা শ্বশুর শাশুড়ি পাবে, আমার ছেলেটার গাইড, আমি যদি মরেও যাই তারা দেখবে। বলছে ভুল সরলা, ভুল, তুমি যেখানেই থাকো সবাই আপন হয়ে যায়, তুমি যদি আপন করতে চাও তুমি তো আপন করতেও পারো, কিন্তু ভদ্রমহিলা মোটেও সুবিধার নয়। আমরা জানি ভদ্রমহিলা যেখানে থাকে সেইখানে আমার পাশে কাকা থাকে, ওর ননদ দিকেই ঘর ঢুকতে দেয় না, ননদদের সঙ্গে বনিমনা নাই, দেওরের সঙ্গে বনিমনা নাই। ভদ্রমহিলা প্রচন্ড অভদ্র, ভদ্রলোক ভালো, ছেলের যে মেয়ের যে বাবা সে ভালো, মেয়ের বাবা ওর মায়ের ভয়ে থাকে, মায়ের ভয়ে কোনো কথা বলতে পারে না, তুমি দিও না, তুমি বলে দাও না দেবো না। ছেলেরও দেখে পছন্দ হয়ে গেছে, মেয়েটি দেখতে সুন্দর, ছেলের দেখে পছন্দ হয়ে গেছে, ছেলেও কিন্তু কিন্তু করছে মা। তখন মাও দেখলো ছেলেরও পছন্দ, তখন বললো দিদি দি, বললো তুমি দাও কিন্তু সুখ হবে নাই, ওর মা ডেঞ্জারেস। বলছে আমি ডেঞ্জারেস হলে আমি চুপ করে থাকবো। তখন রমাদি হাসলো, বলছে তুমি চুপ করে থাকবে, অনেকেই আছে যতই চুপ করে থাকুন এসে পিঠে যেচে লাথি মারবে। রমাদি কিন্তু এটা বলেছিল আমাকে, ওইখানে যে আরো ছিল আমাদের এক স্টাফের বউ, সে বলল রমাদি এই কথাটা বলেছিল। তারপরে ওরা চেপে ধরেছে, দিয়ে বিয়ে দিল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার মাস 2-3 বাদে রমাদি থাকে, রমাদি বারবার বলে, ও দেখতে থাকে বিয়ে হয়ে শাশুড়ি তো ঘন ঘন চলে আসছে, টালির ঘর এটা ঢালাই করতে হবে, এই গরমে আমার মেয়ে থাকবে কি করে। আরম্ভ হলো একটু একটু করে। তারপর বললো আমার মেয়ে এখানে থাকবে না, আমার মেয়ে আমার পাকা বাড়ি সেইখানে থাকবে,
এইখানে ছেলে থাকুক। তাও ঠিক আছে, ছেলে আবার যেতে লাগলো, আসতে লাগলো, মেয়েটাও আসতে লাগলো। এবারে ওর মায়ের ধান্দা, আর এই বাড়িটা করে কি হবে, আমার তো একটাই মেয়ে, বাড়িটা বিক্রি করে দাও, এই জায়গাটা সমেত যে বাড়িটা বিক্রি করে আমার ঘরে ঢুকে পড়বে, চলো। সরলা বলল না, জায়গাটা ওর মায়ের নামে। বলল না, আমি যাব না, আমার বাড়িতেই আমি থাকবো। বলছে তাইলে আপনি একলা থাকুন, পচে মরুন এখানে, আমার বাড়িতে চলুন, আমার ঘর দিয়ে দেবো, সেইখানে থাকবেন। তখন সরলা কাঁদতে লাগলো, তার কত কষ্টে সেই বাড়িটার দিকে তাকিয়ে থাকলো, কত কষ্টে তার স্বাদের বাড়ি, টালির হোক তবু তো তার বাড়ি, তার স্বামীর কেনা। এইভাবে থাকতে লাগলো। দিয়ে তারপরে ওর মায়ের ছেলেকে তো বিয়ে হয়েছে, প্রথম প্রথম বউ, বুঝতেই তো পারছেন তার একটা মোহর টান। সে ছেলের নাম রতন। সে রতন মায়ে অস্থির, ছেলেটিকে হয়ে পর রতন, রতন ছাড়া মা বাবা দুজনেই থাকতে পারত না। সেই রতন প্রায় যাচ্ছে আসছে, শ্বশুর বাড়িতেই থাকে। তারপরে এসে মা একদিন খুব কাশছে, সারাদিন খাটে, টিউশনি রে, তার ইয়ে রে, তবে তো তার আহার চলবে। ছেলে যতই কাজ করুক ওষুধের দোকানে, শ্বশুর তো হাত তোলা পয়সা দিবে। তাও বলেছিল, বাবা তুই দোকানটা ছেড়ে দিয়ে অন্য কাজ কর, বিয়ে করেছিস, কিন্তু বউ করতে দিবেন নাই, বউয়ের নাম লেখা করতে দিবেন নাই, আমার সম্মান নাই যে অন্য জায়গায় কাজ করবে। তারপরে মা একদিন খুব ঠান্ডা লেগেছে, তার কাশছে, ইয়ে করছে, দিয়ে একদিন মুখ থেকে রক্ত বেরিয়েছে। সেইটি দেখেই রতন তাড়াতাড়ি মাকে ধরেছে, মা তোমার রক্ত বেরাচ্ছে। বউ না থাকলে তাকে মাকে ধরত, বয়ে মাকে ছুবারও জনে। তারপরে গেল ডাক্তার দেখাতে, ডাক্তার বলল না, এসব কিছু হয় নাই, ঠান্ডা লেগে কেসেছেন অনেক, গলা ফেটে গেছে। বউ কিন্তু বলল না, বউয়ের মা এসে বলল এটা টিবি। যতই বলুক এটা টিবি, টিবির কাছে আমার মেয়েকে আমি রাখবো না। তোমার মাকে এক কাজ করো, এই ঘরে তুমি যাচ্ছ আসছো, তোমার মায়ের টিবি রুগী, তুমি তোমার মাকে কোনো দেখছি বৃদ্ধাশ্রমে দিয়ে দাও গা, আর না হলে মাকে গ্রামের বাড়ি তো তোমার আছে, বাড়িটা তো আছে কাকা জেঠা তাদের কাছে, এখানে রেখে দাও গা। তারপরে ছেলে কি বলবে রতন, তখন রতন না পাচ্ছে কানতে, না পাচ্ছে ইয়ে করতে, দিয়ে তখন শাশুড়িকেও ভীষণ চ্যাটেং চ্যাটেং কথা শাশুড়ি। তখন মাকে বলল, মা তুমি যাবে দেশের বাড়িতে? না, বলছে বাবা, তখন মায়ের খুব শরীর খারাপ, বলছে বাবা, বলছে জেঠিমারাও তো আছে, বলছে জেঠিমাদের কাছে তাদের রতন আছে, আমার কাছে কি আছে, আমি যে যাব কাকে নিয়ে যাব, আমার রতনকে তো এখানে ফেলে যাচ্ছি, আমি যার মুখটা চেয়ে থাকতাম সে তো আমার সঙ্গে যাবে না। তখন ছেলে বলল, মা, ছেলের একটু চোখ দিয়ে জল পড়ল, দিয়ে বলছে বাবা তুই যখন ভয় পেতিস আমার হাতটা চেপে ধরতিস, আমাকে চেপে ধরতিস, আমার যখন ভয় পাবে আমি কার হাতটা ধরবো বাবা? তখন ছেলে আড়াল করলো চোখের জল, দিয়ে মাকে বলল, মা তুমি চলো, আমি তোমাকে রেখে আসছি, এইখানে থাকতে হবে না, এইখানে কে দেখবে, আমি তো থাকছি না, আমি ওইখানে যাব। কিন্তু রমাদি বলছিল না, তোমার মা এইখানেই থাকো। তখন খুব অসুস্থ, তখন রমাদির বাড়িতে শুনেছি রান্না করতেও পারতো না ওর মা, এত শরীর খারাপ। শুধু শরীর খারাপ কি, মানুষের মানসিক যন্ত্রণাতে তার শরীর খারাপ হয়ে যায়, নাহলে এত শরীর খারাপ ছিল না সরলা। এইসব দেখে শুনে না পাচ্ছে, কিছু বলতে না পারছে, তখন রমাদি বলেছিল, আমি বলেছিলাম সরলা যে ভদ্রমহিলা খুব ডেঞ্জারাস, তুমি শুনলে না, আজ তোমাকে ভোগ করতেই হচ্ছে। তারপরে রমা দিয়ে এতবার বলার পর তখন বলল, ঠিক আছে, কেন জানছে সামনেই ঘর করেছে, আর করেছে, থাকতে পারবেন না, একা ঘর, ছেলেও থাকছে নাই, দোকানে রাত পর্যন্ত থাকছে, বলছে তুমি গ্রামের বাড়িতেই যেয়ে দেখো না। দিয়ে গ্রামের বাড়িতে গেল, সেইখানে ঘরটি কোনো রকম ইয়ে করে, একটি টিনের ঘর ছিল, সেইটিতে ঢুকলো, ননদও ছিল,
একটি ননদ সে এসে বৌদিকে সব গুছিয়ে দিয়ে গেল, কাঁদতে লাগলো। সবই সে বুঝতে পারছে যে আমার ভাইপো আর সে ভাইপো নাই। দিয়ে ও যাদের কাছে রইল। তখন বউটি ছিল পোয়াতি। দিয়ে বউটি পোয়াতি ছিল 2-3 মাস। আসা যাওয়া বউটি আর দেখতই নেই শাশুড়িকে। ছেলেটি মাঝে মধ্যে যেত তার গ্রামের বাড়িতে 1-8 দিন। মা ওইখানেই পড়ে থাকতো। ছেলে যখন আসতো, শেষবার যখন ছেলে এসেছে, বলছে বাবা একটু বসবি আমার কাছে? বললো কেন মা? তোর মুখটা একটু ভালো করে দেখি, আজ যদি আমি না দেখতে পাই। বলছে মা এগুলো কি বলছো তুমি? আমি আসবো, প্রায়ই আসবো মা। বলে ছেলে চলে গেল, জায়েদের কাছে রইল। কোনো রকম দুটি, তারাও কোনোদিন দয়া করে 2টি ভাত দিত, কোনোদিন আবার নিজে রেঁধেও খেত। এইভাবে চলতো। তারপরে আস্তে আস্তে খবর শুনল নাতি হয়েছে। ছেলে এসে বলে গেল মা তোমার নাতি হয়েছে। মা তখন কাঁদতে লাগলো যে আমার এমনই ভাগ্য, আমি নাতির মুখ দেখতে পেলাম না। তার ওইখানে তার নাতি হয়েছে। তারপরে ছেলেকে বলল একটু দাঁড়া। বলছে কি মা? বলছে একটু দাঁড়া না। দিয়ে তার একটি ছোট্ট পুরনো বাস্ক খুলল, খুলে ছোট ছোট 2টি দুধবালা সোনার, এইটা রাখ। বলছে মা এগুলো তুমি কোথায় পেলে? বলে ওরে আমি অনেক যত্ন করে রেখেছিলাম, আমার মা দিয়েছিল তোকে এই দুধবালা 2টি। ঘর করার সময় সব গয়না দিয়ে দিয়েছিলাম, তো দুধবালা 2টি আমি দিইনি, যে আমার রতনের বেটা এসে এই 2টি দুধবালা পড়বে, এইটা তো বেটার জন্য রেখেছিলাম। আমি তো আর নাতিকে পড়াতে পারবো না, তুই তোর বউকে দিস, তুই নিজে হাতে তোর বেটাকে পরিয়ে দিস, এগুলো তোর দিদার চিহ্ন। বললো মা তুমিই পরিয়ে দেবে। বলছে আমি কি আর যেতে পারবো বেটা, তুই পরিয়ে দিবি। দিয়ে ছেলের হাতে দিল। ছেলের হাতে দিল, সেই দুধবালাগুলি নিয়ে সে চলে গেল। ছেলে বললো মা তুমি ভালো করে থাকবে না? হ্যাঁ তুই যা। দিয়ে তারপরে যে বউকে দিল, এইগুলো আমার মায়ের দুধবালা দিয়েছে নাতিকে, এগুলো আমার ছিল, আমার মা যত্ন করে রেখেছিল। বউ তখন হাতে নিল, বউ তখন হাতে নিল, নিয়ে বউ তখন বাচ্চাটার হাতে পরিয়ে দিল। বলছে তোমার দুধবালা? না হ্যাঁ। তোমার মা রেখেছিল ওগুলো? না হ্যাঁ। প্রায় তখন বউটির মনে একটু একটু করে ধিক্কার আসছে তার মায়ের অসহ্য কথাবার্তার যন্ত্রণাতে। খালি স্বামীর গঞ্জনা মেয়েটাকে সহ্য করতে হতো, ওর বউকে। এমন দেখে দিলাম আজে বাজে শাশুড়ি তুলে, তার শ্বশুর তুলে, মেয়েটা তখন থেকে একটু একটু করে তার খারাপ লাগছে। মা অনবরত আমার স্বামীকে ধিক্কার করত, কিন্তু আমার স্বামী কোনোদিন মুখ করেনি। তখন তারপরে নাতিকে বলতে, তারপরের দিন বলছে যখন বাচ্চারা চলো মাকে একবার ছেলের মুখটা একবার দেখিয়ে আসবে চলো। বউকে বলছে লেখাকে, লেখা বলছে হ্যাঁ যাবো। তখন মা বলছে কার কাছে যাবি? বলছে যার কাছে পারি মা আমি যাব, আমি শাশুড়ির কাছেই যাব। তখন বলছে তাহলে চলে যা আমার ঘর থেকে বেরিয়ে, যদি যাবি তাহলে আমার ঘরে আর ঢুকিস না। বলছে ঠিক আছে মা, আমি তোমার ঘরে আর ঢুকবো না, আমি ওই পুরা ঘরেই ঢুকবো, আমাদের অ্যাসবেস্টারের ঘরেই। মা আমার অ্যাসবেস্টারের ঘর তোমার পাকা বাড়ির থেকে অনেক শান্তি। তোমার যা কথা, আমার শাশুড়ির কিন্তু মুখে এরকম কথা ছিল না, তোমার ভাষা যা। দিয়ে মায়ের উপরে রাগ করে বলছে চলো তোমার মায়ের কাছে যাই। তখন তারা ছেলেটিকে বুকে নিয়ে চলো। দিয়ে স্বামী তখন কাঁদতে লাগলো রতন। দিয়ে তখন বলল আমিও খুব কষ্ট দিয়েছি তো মাকে। দিয়ে তখন গাড়ি করে চলে গেল মায়ের কাছে। তখন দেখছে দরজায় গাদা লোকজন। বলছে কি ব্যাপার? বলছে তোকেই তো ফোন করেছিলাম রে। বলছে ফোন করেছিলে? না হ্যাঁ, ভোরেই তোর মা মারা গেছে।
বলছে সে কি, আমাকে তো কেউ বলে নাই। বলছে তোর শ্বশুরের শাশুড়ির ফোনে ফোন করেছিলাম। তখন বউটা কাঁদতে লাগলো, বলছে আমার মা আমাকে এত বড় দড়িবাজ যে ফোন করেছে আমার শাশুড়ি অসুস্থ, তাড়াতাড়ি আয় বলে। তখন মারা যায়নি, যে অসুস্থ তুই তাড়াতাড়ি আয়, তাতে আমার মা আমাকে বললো না। সেইখানে যে দেখলো মা মারা গেছে, তখন দাহ টাহ করলো, বউটাও কাঁদতে লাগলো, বিয়ে স্বামীর কাছে ক্ষমা চাইলো। তখন বলছে আর কি হবে রতন, আর ক্ষমা চেয়ে কি হবে। তখন বললো আমাকে ক্ষমা করে দাও। বিয়ে তখন তো কাজ টাজ করে সে তার সেই অ্যাসবেস্টারের ঘরে বউ তখন ঢুকলো, মায়ের কথা সহ্য করতে না পেরে। মারা যখন ঘরে থাকে, প্রথম যখন মেয়ের সংসার ভাঙে, তখন কিছু না, পরে মেয়েরা বুঝতে পারে যে মা আমার কি করেছে। তখন বড় দেরি হয়ে যায় মায়ের কথাটা বুঝতে।